1993 সাল। তোমাকে চাই তখন বেরিয়ে গেছে বাজারে। তখন একটা বড় ম্যাচ হয়েছিল ইস্টবেঙ্গলের ইতিহাসে, মোহনবাগানের সাথে নয়, আল জাওরার সাথে। তো সেই ম্যাচের নিয়ে একটু আলোচনা করব, কেননা আজকে দেখলাম এএফসির যে টায়ার 2 যে লিগের গ্রুপিং হয়েছে, সেখানে দেখলাম আল জাওরার নাম। আল জাওরা ওই এফসি গোয়ার গ্রুপে রয়েছে। তো দেখে খুব ভালো লাগলো আল জাওরাকে, কেননা মাঝে বোধহয় আল জাওরার একটু ইতিহাসে একটুখানি পতন ঘটেছিল। কেন আল জাওরা নিয়ে আলোচনা, তার কারণ ইস্টবেঙ্গলের ইতিহাসে আল জাওরা কিন্তু একটা মাইলস্টোন। 1993 সাল বললাম, তখন সুমন বেরিয়ে গেছে বাজারে, সুমন চট্টোপাধ্যায়। নচিকেতাও এসে গেছে বাজারে। তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, তার একটু বাদেই বা তখন হয়তো ওই সময় শিলাজিতের গান, মানে তখন একটা বাংলার সঙ্গীতের জগতে কিন্তু একটা আলোড়ন ঘটে গেছে সুমন চট্টোপাধ্যায়ের হাত ধরে। সেই সময় সল্টলেক স্টেডিয়ামে একটা ম্যাচ, এএফসির ম্যাচ, অত কিছু মনে নেই, আজ থেকে কত বছর আগে বলুন, 7 আর 25, 32 বছর আগের ঘটনা। তো সেদিন সল্টলেক স্টেডিয়ামে আমি গিয়েছিলাম খেলাটা দেখতে আল জাওরার সাথে। খুব বেশি দর্শক সেদিন মাঠে ছিল না, আমার সেই দিনের টিকিটটাও রাখা নেই, কেন তখন অত কিছু ওই প্রচলন ছিল না যে মেমোরেবিলিয়া বলে কিছু রেখে দেওয়া। অনেকে রাখে, আমাদের দেশে এই ব্যাপারটা ছিল না আগে, ভালো জিনিস নেই অবশ্যই। তো সেদিন মানুষের অতটা বিশ্বাস ছিল না, কেন এখন এই মুহূর্তে 2025-এ ইরাক হয়তো ততটা স্ট্রং নয় এশিয়ান ফুটবলে, কিন্তু তখন কিন্তু ইরাক, ইরান এরা বেশ শক্তিশালী টিম, এবং তাদের সাথে পড়েছে আমাদের ইস্টবেঙ্গলের খেলা, আল জাওরার খেলা। তো মানুষের খুব একটা বিশ্বাস ছিল না। যতই মানে এখন দেখবেন এখনকার দিনে বসুন্ধরা কিংসের সাথে খেলা হলো মাঠ ভরে যায়। তখন ভালো টিম হলেও যদি না ইস্টবেঙ্গলের জেতার দারুণ সম্ভাবনা থাকে, অনেক সময় ভিড় হতো না। এই ম্যাচটা যেমন খুব একটা ভিড় হয়নি সেদিনকে মাঠে, যারা গেছে তারা তাদের মনে থাকবে। আমার ঠিক মনে নেই সেদিন আমি 1 নম্বর গেটে বসছিলাম না 5 নম্বর, ওই আমি আইএফএ ডোনার মেম্বারের কার্ড নিয়ে গিয়েছিলাম সেদিনকেও। তো সেদিন একটা মানে অদ্ভুত একটা কাণ্ড ঘটলো, মানে কার্লটন চ্যাপম্যানকে কেউ ধরে রাখতে পারেনি। উইঙ্গার, রাইট উইঙ্গার কার্লটন চ্যাপম্যান, ব্যাঙ্গালোরের ছেলে, উনি মারা গেছেন, কয়েক মাস আগে মারা গেছেন। উনি হচ্ছে টাটা ফুটবল একাডেমির প্রথম ব্যাচ, মানে ফার্স্ট ব্যাচ টাটা ফুটবল একাডেমি হচ্ছে ওদের বেস্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ হচ্ছে ওদের সেকেন্ড বেস্ট ব্যাচ, তারপর এগুলো আর ধরলাম না। সেকেন্ড ব্যাচ হচ্ছে আপনার দীপেন্দু বিশ্বাস, এর হচ্ছে সেকেন্ড ব্যাচে। ফার্স্ট ব্যাচ হচ্ছে গৌতম ঘোষ, যাকে আপনারা দেখবেন কোচিং করায়, উনি এআইএফএফের ইউথ টিমে অনেক কোচিং করেছেন, এখন কলকাতা ফুটবল লিগে করায়, মাঝে বিএসএসে করাচ্ছিল। এর হচ্ছে ফার্স্ট ব্যাচ, অলোক দাস, গৌতম ঘোষ, কার্লটন চ্যাপম্যান। তো কার্লটন চ্যাপম্যান শুরু থেকে ইস্টবেঙ্গলে ছিল, মানে ইস্টবেঙ্গলের রাইট উইংটাকে সামলাতো। কার্লটন চ্যাপম্যান ভারতীয় টিমে অনেকদিন খেলেছে, কিন্তু সেদিন মানে ওকে মানে জানি না ওর উপর কী ভর করেছিল, মাঠ খুব সম্ভবত একটু নরম ছিল মানে বৃষ্টির জন্য, কিন্তু ইরাকি টিম সেদিন মানে দাঁড়াতে পারেনি, 6-2 গোলে ওরা হেরে যায়। আর তারপর ওদের যে অ্যাওয়ে ম্যাচটা ছিল, যেহেতু এফসি ম্যাচ ছিল, সেটা শিলিগুড়িতে খেলা হয়, কেননা তখন ইরাকি একটু সমস্যা ছিল যুদ্ধ টুদ্ধ এইসব ব্যাপারে। তো সেই ম্যাচটা ওরা জিতে যায়, কিন্তু ওভারঅল যেই এগ্রিগেটে ইস্টবেঙ্গল পরবর্তী ধাপে পৌঁছে যায়। তো সেদিনের ম্যাচটার পর তারপর অনেক দিন জীবনে এগিয়ে গেছে। মাঝে দেখতাম আল জাওরার ক্লাবটা এখন আছে না নেই, তো দেখতাম যে আল জাওরা মানে ইরাকি লিগের নিচের দিকে। তো এখন এটা দেখে খুব ভালো লাগছে যে ওরা আবার লাইমলাইটে চলে এসছে। তো এই অতীত নিয়ে আলোচনার একটাই কারণ, দেখুন অতীত মনে রাখা দরকার, কিন্তু অতীত নিয়ে আঁকড়ে পড়ে থাকবেন না, কেন অতীত নিয়ে আপনি কিন্তু বর্তমানে সম্মান পাবেন না, যদি না ওই আপনার যে কীর্তি বা খ্যাতি বা আপনার যে সাফল্য সেটা যদি বর্তমানে বিরাজ না করে, তাহলে কিন্তু আপনাকে লোকে মনে রাখবে না, মানে আপনার অতীতটাকে লোকে ভুলে যাবে। যেমন ধরুন আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিই, এই উসমান এম্পায়ার বা অটোম্যান, আপনারা অনেকে অটোম্যান এম্পায়ারের নাম জানেন, যেটা প্রথম বিশ্ব মহাযুদ্ধের আগে অবধি ইউরোপে রাজত্ব করেছে, মানে একটা লার্জার পার্ট অফ ইউরোপ রুল করেছে অটোম্যান। আপনারা অটোম্যান জানেন, অটোম্যানটা ওই ইংরেজরা বলে না, চট্টোপাধ্যায়কে চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায়কে গ্যাঙ্গুলি, তো তেমনই যে উসমান এম্পায়ার, ওরা মতো উচ্চারণ হয়তো করতে পারে না, ওটাকে অটোম্যান বলতো।
ওটা মূলত টার্কিশ, ওরা কিন্তু গোটা ইউরোপটাকে রাজত্ব করেছে। কিন্তু দেখুন নিয়মের কালে 2025-এ দাঁড়িয়ে এখন আপনি তুর্কিকে খুব একটা সম্মানের চোখে দেখেন না। তুর্কিশ লোকরা যারা হয়তো তখনকার দিনে এই উসমান এম্পায়ারে হয়তো বড় বড় পদে ছিল, এখন তারা গোটা ইউরোপ জুড়ে ছোটো ছোটো কাবাবের দোকান চালায়, মানে সম্মানের সাথে কাজ করে। কিন্তু ভাবুন একটা রাজত্ব করছে ইউরোপে সেই সাম্রাজ্যের এক নাগরিক আর এখন একটা কাবাবের দোকানের মালিক। তো এইভাবেই আপনার যদি বর্তমান নীতি আপনার কিন্তু সবসময় প্রাসঙ্গিক থাকতে হবে, কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। যতই আমরা অতীতকে স্মরণ করি না কেন, আমাদের কিন্তু বর্তমানেও সাফল্যটা দরকার। আমার মাঝে মাঝে দেখে খারাপ লাগে অল্প বয়সী অনেক ছেলে মেয়ে যারা হয়তো দেখেনি ইস্টবেঙ্গলকে সেরকম ভালোভাবে কোনো টুর্নামেন্ট জিততে, তো তার অনেক সময় রেগে যায়। আমি অনেক সময় যখন ধরুন বলি যে এই ছেলেটা ভালো না, ওই ছেলেটা ভালো না, তারা হয়তো ভাবে যে এর হয়তো কোনো মানে খারাপ মতলব আছে, মানে কোনো বদ উদ্দেশ্যে হয়তো সে এটা বলছে বা খারাপ উদ্দেশ্যে, না সেরকম কিছু নয়। তো এখন এই যে ইস্টবেঙ্গলকে তো আমরা অনেকেই দেখেছি না এরকম চূড়ান্ত ভালো রূপে দেখেছি, তো যখন খারাপ অবস্থা তখন তার মধ্যে যেই খারাপ ব্যাপারগুলো ঘটে তখন আরও বেশি নজরে আসে। তো সেই জন্যই বলা। আর একটা ব্যাপার বলবো, আমার আগে যে অডিওটা ছিল বড় ম্যাচ নিয়ে, সেখানে একজন বলেছেন যে এক্সিট ক্যাপাসিটি সলিড স্টেডিয়ামে বাড়াতেই পারে পশ্চিমবঙ্গ সরকার চাইলে। ব্যাপারটা না অতটা সহজ নয়। আমি এই ব্যাপারটা আগেও বলেছি, যখন এই এক্সিট ক্যাপাসিটি কমানো হয়েছিল তখন ফিফার একজন রিপ্রেজেন্টেটিভ এসেছিল ভারতে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের সময়, চিলি থেকে একজন এসেছিলেন। তো উনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলেন, ওনার নামটা আমি ভুলে গেছি। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন করলেন, আপনার স্টেডিয়ামে তো 85,000 বাকেট সিট আছে, আপনি 66,000 কেন করলেন? তো উনি বলেছিলেন যে এক্সিট ক্যাপাসিটি মানে ফিফার একটা নিয়ম আছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো স্টেডিয়াম ইভ্যাকুয়েট করতে পারছেন কিনা। ধরুন কোনো একটা ক্যালামিটি হলো, ন্যাচারাল বা কোনো ম্যানমেড ডিজাস্টার, তখন আপনি গোটা স্টেডিয়ামটাকে কত সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল আপনি ইভ্যাকুয়েট করতে পারছেন কিনা। তো ফিফার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরা দেখেছিল 66,000 করতে পারছে, মানে সলিড স্টেডিয়ামের ক্ষেত্রে। সেই জন্য 66,000 টিকিটই বিক্রি হয়। যদি ব্যাপারটা মানে একটু অদ্ভুত, কেননা আপনি শুধু সলিড স্টেডিয়ামের ক্ষেত্রে ফিফার এক্সিট ক্যাপাসিটির রুলটা মানছে না, জীবনে বাকি ক্ষেত্রে মানছে না। মানে আপনি অন্য কোনো অডিটোরিয়ামে গেলেন, নেতাজি ইন্ডোরে গেলেন, বা কোনো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলেন, বা কোনো নর্মাল একটা হলে গেলেন, একটা কমিউনিটি হলে গেলেন, একটা যে কোনো সব জায়গায় যেটা মানা হচ্ছে না। তো একটা ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত সবসময়। আপনি যে ফিফার নিয়ম মানতে হবে তার তো কোনো মানে নেই। মানে ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ, আইএসএল, এগুলো তো ফিফার টুর্নামেন্ট নয়। ফিফার টুর্নামেন্ট আপনি ফিফার নিয়ম মেনে চললেন, ঠিক আছে, কিন্তু সব টুর্নামেন্ট আমার মনে হয় না মানার দরকার আছে, যদি না সেটা আপনার ন্যাশনাল যে আপনার যে স্ট্যান্ডার্ড সেটাকে ভায়োলেট করছে। আমার মনে হয় না আমাদের দেশে আদৌ কোনো স্ট্যান্ডার্ড আছে। তো প্রথমত একটা স্ট্যান্ডার্ড ডিফাইন করা দরকার, তারপর সেই স্ট্যান্ডার্ডটা আপনার দেখতে হবে সমস্ত স্টেডিয়াম, ক্লোজড ওপেন স্টেডিয়াম, সেটা মানা হচ্ছে কি না। এবং একজন লিখলেন যে এক্সিট ক্যাপাসিটি চাইলেই বাড়ানো যায় না। এক্সিট ক্যাপাসিটি আপনি চাইলেই বাড়াতে পারবেন না, কেন দেখুন এটা এক্সিট ক্যাপাসিটি বাড়াতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে তো এক্সিট যে প্যাসেজ রয়েছে ওগুলো বাড়াতে হবে। তো বাড়াতে গেলে আপনাকে তো ভাঙাচোরা করতে হবে। আপনার যে স্টেডিয়াম রয়েছে, যে গ্যালারি রয়েছে, সেই গ্যালারির জন্য একটা নির্দিষ্ট কিছু আপনার প্যাসেজ রয়েছে, তাহলে আপনার প্যাসেজগুলোকে বড় করতে হবে। সেগুলো করতে গেলে ভাঙাচোরা করতে হবে। সেটা করতে গেলে আপনার পিলার ঠিলারে মানে যে কনস্ট্রাকশন ব্যাপার আছে, সিভিল কনস্ট্রাকশন বা আর্কিটেকচার যে কনস্ট্রাকশনের ব্যাপার আছে, সেগুলো কিন্তু অতটা সহজ না। আপনার অনেক ভাঙাচোরা করতে হবে, এবং সেই ভাঙাচোরা করার সময় আপনার স্টেডিয়ামে কতটা ক্ষতি হবে আপনি জানেন না। কংক্রিট স্টেডিয়াম আপনি কীভাবে কনস্ট্রাকশন হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার এই ভাঙাচোরা করতে গেলে এই আপনাকে যদি আবার এটাকে আপগ্রেড করতে হয় এক্সিস্টিং যে ফেসিলিটি, ততদিন আপনাকে কিন্তু তাহলে অন্য কোথাও খেলতে হবে। তো এখন ধরুন আইএসএল চলছে, আশা করি চলবে আইএসএল আগামী দিনে। তো তখন কি করবেন, মানে যখন ফিফার জন্য আপগ্রেড করা হয়েছিল স্টেডিয়াম কিন্তু অনেকদিন বন্ধ ছিল, তখন আই লিগের ম্যাচগুলো কিন্তু আমরা বারাসাতে এখানে খেলতাম, এবং আমার মনে আছে যে এটিকে তখন বোধহয় রবীন্দ্র সরোবরে খেলতো, একটা মরশুম ওরা রবীন্দ্র সরোবরে খেলেছিল। তো এই সমস্যাগুলো কিন্তু আছে, মানে এমন নয় যে ইচ্ছে করলেই একটা ভেঙে চুরে আপনি এক্সিট ক্যাপাসিটি বাড়িয়ে 85,000 করতে পারবেন। তো যাকে আমার মনে হয় না 66 থেকে 85 করলেও খুব বিশাল, মানে 19,000 ফারাক হবে, খুব একটা কিছু হবে। কেননা দেখুন আমি যেটা বলছি 1997 সালে ডায়মন্ড ম্যাচে 1,20,000 পুলিশ টুলিশ মিলিয়ে 1,00,000
অনুপ্রবেশকারী, ইল্লিগাল অনুপ্রবেশকারী ধরে সব মিলিয়ে ধরুন 1,31,000 বলা হয়, 1,20,000 মতন মানে অফিসিয়াল ক্যাপাসিটি স্টেডিয়ামে, কিন্তু পুলিশ টুলিশ আর তখনকার দিনে অনেক ঢুকিয়ে দেওয়া হতো, মানে পাঁচিল টপকে ঢুকে পড়তো মাঠে বিনা টিকিট, উইদাউট টিকিট। তো সব মিলিয়ে সেদিন বোধহয় আমরা ধরি 1,31,000 এরকম এসেছিলো, যদিও অফিসিয়াল ক্যাপাসিটি 1,20,000 বা 1,22,000 ছিল তখন, যখন কংক্রিটে গ্যালারি ছিল। তো আজকে 1997 থেকে 2025 মানে 28 বছর বাদে আপনি ওইটাকে 66 কে 85 পেলেও খুব বেশি সমস্যার সমাধান হবে না। আবার দুদিন বাদে আবার ওইটা নিয়ে সমস্যা হবে, বড় ম্যাচের টিকিটের হাহাকার হয়ে যাবে। তো আশা করি মানে একটা কিছু করবে, দেখুন এরকম যেন একটা ডিম্যান্ড রয়েছে। আর এখন মোহামেডান স্পোর্টিংকে আশা করি সাপোর্ট দেওয়া হবে সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সেই পুরনো কলকাতার সেই 3টে বড় ম্যাচ পেয়ে যাবেন। মাঝে যেটা হারিয়ে গেছিলো, 3টের বদলে আমরা একটা বড় ম্যাচ নিয়ে মারপিট করছিলাম, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু 3টে বড় ম্যাচ হতো। মোহামেডান ইস্টবেঙ্গল বা মোহামেডান মোহনবাগান ম্যাচে কিন্তু বেশ ভালো দর্শক হতো, মোহামেডানের যখন প্রাইম টাইম চলছে। তো মনে হয় এটা একটা ভালো বিজনেস সেন্স আছে আপনার কাছে। মোহামেডানকে আপনি এখন রিভাইভ করছেন, একটু ইনভেস্টমেন্ট ঠিকঠাক পেলে আপনি কিন্তু 3টে অন্তত বড় ম্যাচ পেয়ে যাবেন। আইএসএলে 6টা মানে সেরকম বড় ম্যাচ হয়ে যাবে। আর বড় ম্যাচগুলোকে আপনার নিজে থেকে মিনি ডার্বি এগুলো বলবেন না। দেখুন আপনি ট্রোল করছেন এক জিনিস, কিন্তু আপনি আপনার নিজের ফুটবলের ক্ষতিটা করবেন না। অন্য লোকে ট্রোল করুক না, অন্য লোকে বলুক না এটা মিনি ডার্বি, কিন্তু আপনি আপনার বাংলার ফুটবল গেলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সবাই যাবে। আপনাকে আপনার নিজের বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেক্ষেত্রে এটাকে ডার্বি বলুন, ঠিক আছে? সকলে ভালো থাকবেন। আর মনে রাখবেন আমার আগের অডিওতে যেটা বলেছি, যদি মোহনবাগানের টিকিট নিয়ে খেলা দেখতে যান সেই বড় ম্যাচের রোববার দিন একটু কিছু নিয়ম মেনে চলবেন, কোনো অসুবিধা হবে না। আর ওই জার্সি মানে আপনি যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে মনে হয় না ওই জার্সি পরে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ। আর পরে গেলেও মানে ম্যাচ শেষে জার্সিটা খুলে বা জার্সি বা অন্য কিছু চেপে বাইরে বেরোবেন না। তো কে কী মুডে থাকবে, ওই যে বললাম না, আপনি সমাজের থেকে অনেক কিছু প্রত্যাশা করতেই পারেন, কিন্তু মানে সমাজ তো আপনার প্রত্যাশাকে মানতে সবসময় রাজি নাও হতে পারে। তো চেষ্টা করবেন যে মাঠের ভেতরেও যদি আপনি ইস্টবেঙ্গল বা মোহনবাগানের জার্সি পরেও যান, খেলা শেষে ওই জার্সির উপর কিছু একটা পরে নেবেন, একটা গেঞ্জি টেঞ্জি পরে নেবেন, বা গ্যালারি থেকে বেরোনোর আগে আপনার সাধারণ মানে আপনাকে দেখে যেন বোঝা না যে আপনি ইস্টবেঙ্গলের সমর্থক না মোহনবাগানের সমর্থক, নয়তো সমস্যাটা হতে পারে। ওই যে আবার বললাম, আপনি অনেক কিছু এক্সপেক্ট করতেই পারেন, কিন্তু ওই পাগলা কুকুর বা বুনো শুয়োরের থেকে বা পাগলা মহিষের থেকে বাঁচানোর রাস্তা কিন্তু আপনাকে নিজেকেই বার করে নিতে হবে। সকলে ভালো থাকবেন।